সাদ্দাম ১ বছর হয়ে গেল যে বাংলাদেশে ১ম এ ছাত্র সমাজ আপনাদের প্রত্যাখ্যান করল। আপনি যদি মনে করে দেখেন ১৫ই জুলাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালালেন এবং এরপর ১৬-১৭ই জুলাই ধরে সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আপনাদেরকে বের করে দিল। একরকম শারীরিক নিগ্রহের মাধ্যমে বের করল এবং এরপর আপনারা বাংলাদেশ ছাড়া হলেন। আ শেখ হাসিনা সরকারের পতন হলো, বাংলাদেশ ছাড়া হলেন। এই যে দোর্দণ্ড প্রতাপশালী ছাত্রনেতা থেকে এই নির্বাসনের জীবন ১ বছর ধরে কিভাবে দেখছেন সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে, ব্যক্তিগত জীবন থেকে? ধন্যবাদ। ১ম এ আমি কিছু জায়গায় আমার নিজস্ব মতামত রয়েছে। সেটি আপনি সহ আমাদের যারা দেখছেন বাংলাদেশের ছাত্র সমাজ তারা বিবেচনা করবে। ১ম কথা আমাদের দোর্দণ্ড প্রতাপ নয়। আমরা ছাত্র সংগঠন হিসেবে শক্তিশালী। শিক্ষার্থীদের কাছে আমাদের জনপ্রিয়তা রয়েছে, ঐতিহ্য রয়েছে, অঙ্গীকার রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এবং সেটি আমরা মনে করি যে এই জুলাই, আগস্ট কিংবা ১ বছর কোনো কিছু আমাদের অবস্থান বদলায়নি। শিক্ষার্থীদের কাছে আমাদের সেই অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে আমাদের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের জুলাই, আগস্টের এই টাইম ফ্রেমটি যদি আমরা দেখি, তাহলে আজকে যেভাবে এটির মধ্যে সাদা-কালো এভাবে সরাসরি দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশ ছাত্রলীগ কোনো অবস্থাতেই আক্রমণকারীর ভূমিকায় ছিল না। এই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই একটি সমাধানের জন্যই বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং আপনি যদি দেখেন এই সময়ে ১ জুলাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। ১ জুলাই থেকেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারের দাবিতেই কর্মসূচি পালন করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, মিটিং করেছি, সভা করেছি, সমাবেশ করেছি, সরকার পক্ষের কাছে বক্তব্য রেখেছি। আমাদের যেহেতু এটি আদালতে বিবেচনাধীন একটি বিষয় ছিল, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। কারণ বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো ফারাক ছিল বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশ ছাত্রলীগ বরং আপনি যদি দেখেন যে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান আরো বেশি মডার্ন, আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি স্টুডেন্ট সেন্ট্রিক ছিল। কারণ কোটা সংস্কার ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারই তো কোটা সংস্কারের বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তো যে কারণে আমরা নতুন করে একটি ব্যাপক আন্দোলনের মুখে। দেখুন, আমি মনে করি যে সেটি আন্দোলন একটি গণতান্ত্রিক সমাজের একটি স্বাভাবিক বাস্তবতা। সরকার কিভাবে রেসপন্স করছে সেটির মাধ্যমে সরকার গণমুখী কিনা সেটি কিন্তু নির্ধারণ করার সুযোগ রয়েছে। এবং এবারেও আমি যেটি মনে করি যে হাইকোর্টের যেটি রায় ছিল এটি এক ধরনের বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। কিন্তু তারপরও যেহেতু এটি আদালতের মাধ্যমে এসেছে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কি করেছে আপনি দেখুন, রাজপথে আন্দোলন করেছি, সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শুধু তাই নয়, আমাদের কাছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আপনি যদি ছাত্রলীগের কর্মসূচি দেখেন জুলাই মাস ধরে, আপনি দেখবেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি, যেখানে সরাসরি আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আবাসিক হলগুলোতে গিয়েছি যে কি ধরনের কোটা সংস্কার তারা চায়, কি ধরনের তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম, আদিবাসী, নারী কিংবা সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে আমরা মতামত সংগ্রহ করেছি, বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত সংগ্রহ করেছি এবং সেটি আমরা সরকার এবং আদালত সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে উপস্থাপনের মধ্য দিয়ে আমরা গেছি। তো এই আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের দাবিতেই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্যই কিন্তু কাজ করে গেছে। এবং আপনি ১ জুলাই থেকে ১৪ জুলাই যদি আপনি দেখেন, তো এটির মধ্যে কিন্তু বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে, বাংলাদেশ ছাত্রলীগও তার নিজস্ব কর্মসূচি পালন করেছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের এটির কোনো ফলাফল এসেছে কিনা, ফলাফলও কিন্তু এসেছে। ১১ জুলাই যেটি আমাদের আপিলেট বিভাগের মাধ্যমে যখন একটি রায় প্রদান করা হলো, যেটির মাধ্যমে হাইকোর্টের যে রায়টি ছিল, হাইকোর্ট যেটি সরকারের একটি পলিসি ডিসিশন প্রজ্ঞাপনটি বাতিল করে দিয়েছিল, ১১ জুলাই কিন্তু হাইকোর্টের রায়ের উপর অ্যাপিলেট ডিভিশন স্ট্যাটাস প্রদান করলো। তার মানে কিন্তু হাইকোর্টের রায়টি আর কার্যকর ছিল না। তো আমরা ছাত্র সংগঠন করি, আমাদের শিক্ষার্থীদের আমাদের সকল বিষয়ে সবাই একমত পোষণ করবে সেটা আমরা মনে করি না, সেটির প্রয়োজনও নেই। বরং সেটাই তো আমাদের ছাত্র রাজনীতির শক্তি। ১১ জুলাই কিন্তু কোটা সমস্যার সমাধান হয়ে গেছে। ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি পরীক্ষা দিয়েছে তার জন্য কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। ১১ জুলাই থেকে ২০১৮ সালের সরকারের প্রজ্ঞাপন কিন্তু কার্যকর হয়েছে। তো ছাত্র সংগঠনের কাজটি কি? ছাত্র সংগঠনের কাজ হচ্ছে দাবি পূরণ করা। ছাত্র সংগঠনের কাজ হচ্ছে শিক্ষা। আপনারা কি করলেন? ১৫ই জুলাই আপনারা কি করলেন? মানে আপনারা হামলে পড়লেন কেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, মানে তখন কি শেখ হাসিনা সরকারের দিক থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে আপনাদের উপর নির্দেশনাটা এমন ছিল যে একদিকে পুলিশ আন্দোলনকারীদের পেটাবে, আরেকদিকে ছাত্রলীগ পেটাবে? দেখুন, আমি সেটাতে আসছি। আমি এই প্রেক্ষাপটটি এই কারণেই বিবেচনা করার জন্য অনুরোধ করছি বিনয়ের সঙ্গে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে,
কারণ শিক্ষার্থীরা কি যায়, তাদের দাবি পূরণ হবে, তারপর তারা তাদের লেখাপড়া করবে, কেরিয়ার নিয়ে থাকবে, রাজনীতি করতে চাইলে রাজনীতি করবে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা অক্ষুণ্ণ রাখবে। আমরা কিন্তু আমাদের বক্তৃতা, বিবৃতি, রাজনৈতিক কর্মকাণ্ডে সেটি আমরা করার চেষ্টা করেছি। শাহবাগে আমরা কর্মসূচি পালন করেছি, তারা রাজু ভাস্কর্য কর্মসূচি পালন করেছে, আমরা এখানে করেছি, তারা ওখানে করেছে, এভাবেই কিন্তু কর্মকাণ্ডগুলো চলছিল। তো 11 জুলাই আপনি যদি দেখেন এটি যদি কোটা সংস্কারের আন্দোলনই হয়, তাহলে কিন্তু আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সেদিনই সম্ভব হয়। একটি দাবি পূরণ হয়েছে, তারপরও যদি এটি আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি কি হয় না হয় এটি নিয়ে যদি কোনো ধরনের সংশয় থাকে, পরবর্তীতে কর্মসূচি দেওয়ার কিন্তু সুযোগ আছে। তো শিক্ষার্থীদের যে ইস্যুটি ছিল সেটি কিন্তু 11 জুলাই এক ধরনের সমাধান হয়েছে, এবং আমরা মনে করি এখানে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রেখেছে, সেটি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে হোক, আদালতে বিশেষ করে অ্যাটর্নি জেনারেল, যেহেতু তারা শিক্ষার্থীদের পক্ষে তো আইনজীবীরা, সরকার পক্ষের আইনজীবীরাই লড়ছিল, তো সেটির সমাধান কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই আন্দোলনে আমরা প্রথম থেকে, আপনি দেখুন 1 জুলাই থেকে 14 জুলাই আপনি টাইম ফ্রেমটা দেখুন, আন্দোলন হয়েছে, বাংলাদেশে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই না। অনেক ধরনের উস্কানি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগকে কেন্দ্র করে তারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, মধুর ক্যান্টিনে এসে শিক্ষার্থীদের উপর হামলে পড়ার চেষ্টা করেছে। এবং 14 জুলাই আপনি যদি দেখেন যে 14 জুলাই কোটা সংস্কারের দাবিতে একটি আন্দোলন, সেটিকে রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো, এবং সেটির মাধ্যমে পরিবেশের একটা অবনতি ঘটানোর চেষ্টা করা হলো। এবং এটি কিন্তু আজকে আমাদের বক্তব্য, বিবৃতি বা আজকে আপনার সঙ্গে আমার আলোচনা এটির মাধ্যমে না, আপনি দেখুন যে তারা কিন্তু আজকে তারা ঘোষণা দিয়েই বলছে যে কোটা সংস্কার তাদের মূল লক্ষ্য ছিল না, সরকার পতনের আন্দোলন ছিল তাদের মূল লক্ষ্য। যদি লাশ না পড়তো তারা আন্দোলনে সফল হতো না, যদি পুলিশের উপর আক্রমণ না হতো তাহলে আন্দোলন শক্তিশালী হতো না, যদি তারা আক্রমণাত্মক ভূমিকা পালন না করতো তাহলে তারা এই আন্দোলনে সফল হতো না। এবং আমরা ছাত্র সংগঠন হিসেবে সেটি কিন্তু ফেস করেছি। আমি আপনাকে বলতে পারি, এবং যারা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করলে এটি বের হয়ে আসবে, 14 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি তৈরি করা হলো, তখন সেদিনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, যখন এই রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের একটা উপস্থিতি তৈরি করার চেষ্টা করা হলো, এবং সেখানে বিভিন্ন সংগঠন যারা সে সময় তারা ছদ্মবেশ ধারণ করেছিল, তারা যদি এতই নৈতিকভাবে সৎ থাকে, তাদের যদি নিজের প্রতি এতই বিশ্বাস থাকে, তারা কেন তাদের ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল, তাদের মুখ এবং মুখোশ কেন আলাদা করতে হয়েছিল? কারণ তাদের উদ্দেশ্যটি ভিন্ন ছিল বলেই তো তাদের সেটি করতে হয়েছে। এবং 14 জুলাই কিন্তু আমরা যখন মধুর ক্যান্টিনে অবস্থান করেছি, আপনি অবাক হবেন, সেদিনও মধুর ক্যান্টিনে এসে তারা কিন্তু সেদিনও আক্রমণ পরিচালনা করেছে, ইট পাটকেল নিক্ষেপ করা, বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়া, লাঠি নিয়ে অগ্রসর হওয়া। আমাদের ছাত্রলীগ, কারণ আমাদের লক্ষ্যই ছিল আমরা কোনো অবস্থাতেই সহিংসতায় জড়াবো না, আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের উস্কানিতে পা দেবো না, কারণ আমরা জানি তারা এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি নিজেদেরকে সংবরণ করার, সাংগঠনিক শৃঙ্খলাটা রক্ষা করার। এবং 15 তারিখের ঘটনা যদি আপনি দেখেন, যে 15 তারিখের আপনি দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগ 14 তারিখে রাতে আমরা একটা কর্মসূচি দেই যে পরের দিন 12টার দিকে আমাদের কর্মসূচি হবে। আপনাকে টাইম ফ্রেমটা একটু একটু মনে করে দিতে চাই সবাইকে। এবং এবং তাদের কিন্তু কোনো কর্মসূচি ছিল না। এবং আমি আপনাকে ছাত্রলীগের সভাপতি হিসেবে বলতে পারি, যদি তাদের কোনো কর্মসূচি থাকতো সহিংসতা এড়ানোর জন্য, উস্কানি এড়ানোর জন্য, বাংলাদেশ ছাত্রলীগ কোনো কর্মসূচি সেদিন দিত না। এবং তারা যখন কর্মসূচি দেয়নি, বাংলাদেশ ছাত্রলীগের স্বাভাবিক একটি কর্মসূচি ছিল কোটা সংস্কারের দাবিতেই, যাতে করে এটি অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়। এবং আপনি অবাক হবেন যে তারা ভোর 5টার দিকে, যখন আমরা সবাই ঘুমিয়ে গেছি, তখন তারা নতুন করে কর্মসূচি দেয়। ভোর 5টার দিকে কর্মসূচি তারা দেয়, 12টার দিকে একই সময়ে আমাদের রাজু ভাস্কর্যের কর্মসূচি, তাদেরও রাজু ভাস্কর্যের কর্মসূচি। এবং এটা আমরা যখন সকালে জানতে পারি, আপনি দেখুন বাংলাদেশ ছাত্রলীগ আমরা আমাদের জায়গা থেকে কতটুকু দায়িত্বশীল হতে পারি, কতটুকু আমরা সঠিক ভূমিকা পালন করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা ছিল, চেষ্টা ছিল। 12টার কর্মসূচি আমরা পরিবর্তন করে নিয়ে 12টার কর্মসূচি 15 তারিখে বিকেল 3টার দিকে আমরা নিয়ে যাই, যাতে করে তারা যেখানে কর্মসূচি করছে সেখানে যেন আমাদেরকে মুখোমুখি না হতে হয়, এবং এবং কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য না ঘটে। এটি কিন্তু আমাদের চাওয়া ছিল। তারা আন্দোলন করুক, কর্মসূচি করুক, সমাধান হয়েছে, তারপর এটিকে টেনে হিস্ট্রি লম্বা করার চেষ্টা করছে। এবং আমি একটু সময় নিয়ে বলছি, আপনার মনে আছে? আমি একটু কথা বলি, যে ধরেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিলেই যে ছাত্রলীগকে, সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে একটা শিক্ষা দিতে মানে হামলা করতে হবে, সেই দায়িত্ব তো ছাত্রলীগের নয়। 1, 2, আপনারা যখন আপনি বলছেন যে তাদের আসলে প্রথম থেকেই উদ্দেশ্য ছিল সরকার পতন, সরকার পতনের আন্দোলন করাও কোনো মানে অপরাধ নয়, কেউ সরকার পতনের আন্দোলন করতে চাইলে করতেই পারে। সেই বিষয়গুলোর সাথে মানে আপনারা তো সাধারণ ছাত্রদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন, তার মানে
অনেকেই তো বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে যে বের করে দিল সাধারণ ছাত্রছাত্রীরা 15 তারিখে আপনারা তাদের ওপর হামলা চালানোর পর, সেটা আসলে হাসিনা সরকারের পতনের সূচনা। এবং আমি এই প্রশ্নটা এ কারণে করছি যে আপনারা কি একেবারে ক্লুলেস ছিলেন? মানে একদিকে সার্জিস আপনার দলের, হাসনাত আপনার দলের, সব ছাত্রলীগ করা ছেলেপেলে, আর অন্যদিকে ছাত্র শিবির কারা করে সেটা ছাত্রলীগ জানতো না? মানে আপনাদের অনুমোদন ছাড়া তো কেউ গণরুমেও উঠতে পারে না। তাহলে ছাত্র শিবির চলছে হলগুলোতে, আপনারা জানতেন না? সেটাকে আপনি রাজনৈতিক ব্যর্থতা মনে করেন কিনা? দেখুন, আমি এই প্রশ্নগুলোতে আসছি। অবশ্যই আমাদের কিছু আত্মসমালোচনা অবশ্যই আছে, কিছু সীমাবদ্ধতা, ব্যর্থতা অবশ্যই রয়েছে। কিন্তু আমি 15 তারিখের ঘটনা প্রবাহটা একটু ব্যাখ্যা করতে চাই। কারণ আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ হামলাকারী ছিল না। বাংলাদেশ ছাত্রলীগ বরং আক্রান্ত হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার কিছু ঘটনা ঘটেছে, সেটি আমি আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন, ৩টার দিকে যখন তারা আমাদের কর্মসূচি, ১২টার দিকে তাদের রাজু ভাস্কর্য যে কর্মসূচি, ভোরবেলা ঘোষিত কর্মসূচি, সেটি তারা পালন করেছে। আমরা কিন্তু মধুর ক্যান্টিনে ছিলাম এবং তারা যখন কর্মসূচি শেষ করছে না, তারা জানে যে ছাত্রলীগের কর্মসূচি ৩টে আছে, কর্মসূচি শেষ করছে না, এবং তারপরও আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে যেহেতু তারা কর্মসূচি সেখানে শেষ করতে চাচ্ছে না, একটা উদ্দেশ্য রয়েছে, আমরা সেখানে যাব না। তারা রাজু ভাস্কর্য ছাড়ার পরে তারপর আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য যাবো। এমনকি আমাদের হলে আমাদের এবং বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা বলি যে এখন আসার কোনো প্রয়োজন নেই, তারা চলে যাক, তারপরে আমরা আমাদের কর্মসূচি পালন করব। এবং আপনি দেখবেন যে আমাদের তারা 3:30টার দিকে যখন কর্মসূচি তারা, এবং আরেকটি বিষয় বলে রাখি, আপনাদের যে 15 তারিখ দুপুরে যে কর্মসূচি দিয়েছিল সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি ছিল না। এটি লাইভ রয়েছে, কারণ প্রত্যেকটা আমাদের মিডিয়ায় সেটি প্রচার করেছে। 400 থেকে 500 শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল। কারণ বিশেষ করে আগের দিন রাজাকার বলার কারণে স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটার উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন এসেছে, স্বতঃস্ফূর্ততাটা কমে গেছে, যে কারণে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি 15 তারিখ সকালে ছিল না। এবং যখন তারা দেখছে তারা আন্দোলন একটা ফ্লপ হচ্ছে, আন্দোলন একটা গতি হারাচ্ছে, এবং তারা প্রথম থেকে যেটি লক্ষ্য ছিল যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, আক্রমণাত্মক পরিবেশ তৈরি করা, হামলা করা কিংবা হামলায় শিকার হয়েছে সেই নাটকটা মধ্যস্থ করা, সেই লক্ষ্যেই কিন্তু আপনি দেখবেন যে তারা রাজু ভাস্কর্যে কিন্তু কিছুই হয়নি। তারা রাজু ভাস্কর্য থেকে লাঠিসোঁটা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তারা রওনা দিয়েছে। তখনও হামলার কোনো ঘটনা ঘটেনি, ছাত্রলীগের সঙ্গে মারামারির কোনো ঘটনা ঘটেনি, আপনাদের ভাষায় বা গণমাধ্যমের ভাষায় ধাওয়া পাল্টা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আপনি দেখবেন যে সেখান থেকে তারা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে গেছে। বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হল, সেখানে তারা গেছে। এবং আমার বলার প্রয়োজন নেই, আপনি দেখবেন যে প্রথম আলো রিপোর্ট করেছিল কিন্তু ঘটনাটি কিভাবে শুরু হয়, এবং এই রিপোর্ট কিন্তু তারা পরবর্তীতে এডিট করেছে, যদিও সেই ভার্সনটি আছে। আমি এই তাদের রিপোর্টটি আমি আমাদের কর্মসূচিতে পাঠও করেছিলাম। তাদের রিপোর্ট অনুযায়ী, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আপনাকে বলি যে তারা জসিমউদ্দিন হলে গেছে এবং সেখানে তারা গেটম্যানদের সঙ্গে খারাপ আচরণ করেছে, উস্কানিমূলক স্লোগান দিয়েছে, এবং তারপরে সেখান থেকে বঙ্গবন্ধু হলে গেছে, সেখান থেকে জিয়াউর রহমান হলে গেছে, তারপরে বিজয় একাত্তর হলে গেছে, সেখানে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়েছে, গেটে ভাঙচুর করেছে, নিচ থেকে কোনো ধরনের মারামারি ধাওয়া পাল্টা দেওয়ার কোনো ঘটনাই কিন্তু ঘটেনি। সেখান থেকে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন আবাসিক হলে দোতলা, তিনতলা, চারতলা যে শিক্ষার্থীরা ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু তারা ইট পাটকেল তারা নিক্ষেপ করেছে। এবং সবচেয়ে ঢাকা এই জুলাই আগস্টের ঘটনায় সবচেয়ে প্রথম যেটি মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজয় একাত্তর হলের বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন সম্পাদক সাবাদ আল ইসলাম, তাকে কিন্তু বেধড়ক পিটুনি দেওয়া হয়। তখন কিন্তু মারামারি কোনো ঘটনা ঘটেনি। একেবারে আপনি দেখবেন যে একেবারে 4-5 থেকে জড়ো করে ধরে লাঠি দিয়ে সাপ পেটানোর মতো করে ছাত্রলীগের নেতাকর্মীকে তারা পিটিয়েছিল। এবং এটির মাধ্যমে কিন্তু এটির সূচনা হয়, এবং এর বাইরে তারা সেখানকার কক্ষগুলো ভাঙচুর করা, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। তারপরে যেটি ঘটেছে স্বাভাবিকভাবে ক্যাম্পাসের রাজনীতি বা বাংলাদেশের পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক যেটা ক্যাম্পাস এনভায়রনমেন্টে যেটি, তারপরে তারা যখন আক্রমণ করেছে স্বাভাবিকভাবে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তো এই হচ্ছে মোটা দাগের ঘটনা। এবং শুধু তাই নয়, 14 তারিখে যখন তারা সেখান থেকে জায়গাটাতে করে আরেক জায়গায় আশ্রয় নিতে বাধ্য হলো, আপনাকে বলি যে 14 তারিখ, এটি তো 15 তারিখের ঘটনা। 14 তারিখ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল শহীদুল্লাহ হলে, আমাদের আরো অন্যান্য অনেক হলে, সেখানে আমাদের ছাত্রলীগের কর্মীরা যেখানে যে রুমে থাকতো, শিক্ষার্থী হিসেবেই তো রুমে থাকতো, ছাত্রলীগের কর্মী হিসেবে তো না, সেই রুমগুলোতে কিন্তু কক্ষ করা ভাঙচুর করা হয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু 15 তারিখের আগের ঘটনা, যদি আমাদের গণমাধ্যম অনেক ক্ষেত্রে এটি নীরবতা পালন করছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের এই প্রেক্ষাপট। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু প্রত্যেকটি মুহূর্তই এই সহিংসতা যাতে এড়ানো যায় সেই চেষ্টাটি কিন্তু করেছে। এবং আপনি আজকে বলছেন যে আমাদের, এবং যেটি আমরা ক্লিয়ার করতে চাই যে প্রচারণা চালানো হয় 1 থেকে 15 তারিখের ঘটনা প্রবাহ যদি মনে করি, তখনই কিন্তু এটা বোঝা গেছে যে বিশ্ববিদ্যালয়গুলো ঈদের ছুটির পর যখন খুললো, আসলে এটি একটা বাংলাদেশ ব্যাপী আন্দোলন এবং বাংলাদেশের বেশিরভাগ
মানে পাবলিক বিশ্ববিদ্যালয়েই দেখা গেল এই কোটা সংস্কারের পক্ষে আন্দোলনটা শুরু হলো। আপনারা তখন কি জানতে পেরেছিলেন যে এই কোটা সংস্কার আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কারী আছে, নেতৃবৃন্দ কারা, এবং এই 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 সমন্বয়কারীরা আসলে কারা? আমি হাসনাত সার্জিসের কথা বললাম, তারা তো ছাত্রলীগ নেতা। কিন্তু ১৫৮ জন যে সমন্বয়কারী, এদের মধ্যে ছাত্রলীগের কজন আছেন, ছাত্র শিবিরের কজন আছেন, ছাত্র দলের কজন আছেন, এই তালিকা দেখে তখন দেখেছিলেন বা এখন দেখে কি এর কোনো বিশ্লেষণ বের করেছেন? দেখুন, আমি এই প্রশ্নে আসছি, শুধু আমি আগের একটু সংযুক্ত করতে চাই। আপনি একটি প্রশ্ন করেছিলেন যে, এবং যেটি বলা হয় যে ক্যাম্পাস থেকে বিদায়, ছাত্র সমাজের দ্বারা প্রত্যাখ্যান, আমি এটি বিনয়ের সঙ্গে আমি এটির সঙ্গে একমত পোষণ করি না। আপনি দেখবেন যে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যখন লাশ ফেলানোর পায়তারা করা হচ্ছে, তা আমরা কি চাবো একটা ছাত্র সংগঠন হিসেবে? আমরা স্বাভাবিকভাবে যাবো পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, আমাদের যেন তারা যেন তাদের এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কর্মসূচি গ্রহণ করবো। আপনি জানেন যে 16 তারিখে, আপনাকে যদি বলি 16 তারিখে আপনি জানেন যে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ঘটনা ঘটছে, উস্কানিমূলক ঘটনা ঘটছে, গুলির ব্যবহার হচ্ছে, দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহার হচ্ছে, বিভিন্ন 16 ধরনের তারিখে আবু সাইদ নিহত হলেন, আবু সাইদ নিহত হলেন পুলিশের গুলিতে। জি 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 16 তারিখ। আমি সেটাতে আসছি। 16 তারিখে শুধু আবু সাইদ নয়, 16 তারিখে রংপুরে আবু সাইদ মৃত্যু শিকার হয়েছে। একই সময়ে আপনি জানেন যে আমাদের ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মী সবুজ আলী, তাকে কিন্তু একেবারে একটি অডিও আছে, ভিডিও আছে, যেই মামলায় বর্তমানে আওয়ামী লীগ নেতাদেরকে ভাসানো হচ্ছে, সেখানে কিন্তু সবুজ আলীকে এবং যারা করেছে তারাও কিন্তু ছাত্র শিবির, ছাত্রদল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত ছিল। একই সময়ে সবুজ আলীকে কিন্তু নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তারা সেটি করেছে এবং আজকে ছাত্রলীগকে আক্রমণকারী হিসেবে ভূমিকায় রাখা হচ্ছে। এবং আমি যদি একটু শুধু সংযুক্ত করে আপনার কাছে সময় নিয়ে, সেটি হচ্ছে যে 16 তারিখে কিন্তু ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, আপনি জানেন যে একটা নির্দেশনা দেয় যে যাতে করে বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আবাসিক হলগুলো বন্ধ করার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো আমরা ছাত্র রাজনীতি করি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আদর্শিকভাবে সম্পৃক্ত, বঙ্গবন্ধু কন্যা আমাদের আদর্শে অঙ্গীকারের প্রতীক। তো সরকারের একটা সিদ্ধান্ত এবং একই সঙ্গে ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখা। আমরা কিন্তু সেদিন থেকেই 16 তারিখ থেকেই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে আবাসিক হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। এটা কিন্তু আমাদের নিজস্ব সিদ্ধান্ত, যাতে করে কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা না ঘটে, কোনো ধরনের ক্যাম্পাসে লাশ ফেলার মাধ্যমে রাজনীতিকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা 16 তারিখ দুপুরেই গ্রহণ করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা যদি বলি, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 অনুযায়ী যেহেতু পরিচালিত হয়, ইউজিসি সিদ্ধান্ত দেওয়ার পরেও 16 তারিখে সিদ্ধান্ত দিয়েছে ইউজিসি, এবং 17 তারিখে সকাল 11টায়, এই টাইম ফ্রেমগুলো অনেক জরুরি, সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং ছিল, যেই মিটিং এর মাধ্যমে তারা ইউজিসিতে সিদ্ধান্ত সেটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে। তো 17 তারিখ ভোরবেলা, বিশেষ করে সকালবেলা, যখন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ পরিচালনা করা হলো, এবং এটি করেছে বেশিরভাগ বহিরাগত ছাত্রদল, ছাত্র শিবিরের যাদের সশস্ত্র ক্যাডার ছিল তারা করেছে। এবং সেই সময় ছাত্রলীগের সাংগঠনিক শক্তিশালী ছিল, আমরা যদি চাইতাম আমরা মুখোমুখি হবো, মোকাবেলা করব, বাংলাদেশ ছাত্রলীগের সেই ক্যাপাসিটি ছিল এবং এখনো রয়েছে, কিন্তু আমরা সেটি করিনি। কারণ সেটি করতে গেলে যেটি হতো যে সেই সহিংসতার সংখ্যা এবং তাদের যে কিলিং মিশন রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, সেটি বাস্তবায়ন হওয়ার সংখ্যা, তো স্বাভাবিকভাবে আমরা কেন সেই পাতা ফাঁদে পা দেবো? সে কারণে ভোরবেলা যখন তারা এই পরিস্থিতি তৈরি করেছে, আপনি দেখবেন আমরা কিন্তু ছাত্রলীগের কোথাও কিন্তু মুখোমুখি তো হয়নি। এখানে প্রত্যাখ্যাত হওয়ার কি আছে, ক্যাম্পাস ছাড়ারও বা কি আছে? ছাত্রলীগ যেহেতু কিছুক্ষণ অলরেডি ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির মিটিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত, তো আমরা কেন তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক ফাঁদে আমরা পা দেবো? সে কারণে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনটি ত্যাগ করি। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে আজকে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু তার বিবৃতিতে এটি বলেছেন, এবং এটি প্রমাণ করে যে সংগঠন হিসেবে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং একই সঙ্গে সরকার, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করছে, সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করেছে, আন্তরিকতা রেখেছে, যাতে করে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কিন্তু 17 তারিখে আপনি দেখবেন যে তারপরে সকাল 11টার আগেই, এই সকালবেলা থেকেই ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সেখানে কমপক্ষে 500 থেকে 600 রুম একেবারেই কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের কর্মী শুধু না, একটি রুমে তো ছাত্রলীগের কর্মী থাকে না, সেখানে সাধারণ শিক্ষার্থীও থাকে, অন্য প্রগতিশীল সংগঠনের কর্মীও থাকতে পারে, তাদের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে, বই পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখুন যে 16 তারিখ বলছেন, আপনি দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে 16 তারিখ রাতের বেলা আমাদের মেয়েদের উপর কিভাবে অমানবিক নির্যাতন চালানো হলো, অথচ হলের অভ্যন্তরে কি কোনো ঘটনা ঘটেছিল? কোনো হামলার ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো একই দিনে 17 তারিখ সকালবেলা ইডেন কলেজ,
আমাদের বদরুন্নেসা কলেজে মেয়েদের উপরে কিভাবে নারকীয় নির্যাতন নিষ্পেষণ চালানো হলো, এবং সেটি সাধারণ শিক্ষার্থী নামক এক ধরনের কৃত্রিম টার্ম ব্যবহার করে। পরে দেখা গেল যে সবাই ঘটনাচক্রে ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্র সংস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এবং তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে, ছাত্র জনতার উপর তারা দায় চাপিয়ে দিয়েছে এবং সেটির মাধ্যমে একটি বৈধতা আদায় করার চেষ্টা করেছে। তো এই হচ্ছে পুরো দাগে ঘটনা। এবং আপনি যেটি বললেন যে এখন যদি আমি আপনার এই আপনার যে ন্যারেটিভ সেটার ভিত্তিতে যদি প্রশ্ন করি, মানে সব দিক থেকে আপনারা রাজনৈতিক কৌশলে পরাজিত হয়েছেন কিনা। এক, যে এই যে আপনি বলছেন যে প্রথমেও একবার বলেছেন যে এরা কেন লুকিয়েছিল, আত্মগোপন করে কেন রাজনীতি করছিল, এখন বলছেন যে পরে দেখা গেল এরা সকলেই ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা। তার মানে আপনারা জানতেন না যে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, সর্বত্র ছাত্রী সংস্থা, ছাত্র শিবিরের রাজনীতি চলছে। কিন্তু সেপ্টেম্বর আগস্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এলেন তারা, এবং তাদের পূর্ণাঙ্গ কমিটি ছিল, সেটা জানতেন না। আপনারা সরকারের সিদ্ধান্তে হল ছেড়ে এলেন 16ই জুলাই। যদি আপনার বয়ানে বলছি যে আপনি বলছেন যে বের করে দেয়নি আপনাদের, আপনারা সরকারের সিদ্ধান্তে বেরিয়ে এলেন। আপনারা বেরিয়ে এলেন, কিন্তু অন্য সাধারণ শিক্ষার্থীরা রয়ে গেলেন এবং তারা আন্দোলন চালিয়ে গেলেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো আপনারা টিকতে পারলেন না। তার মানে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে একটা একটা করে জায়গা ছেড়ে দিয়ে আসতে হলো। এটা একটা কৌশলের সমস্যা কিনা, এবং মানে 158 জন সমন্বয়কারীর মধ্যে আপনি কতজন কোন দলের এটা দেখেছিলেন কিনা, আপনারা সম্পূর্ণ তো রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন কিনা, এবং এতে তো কোনো অপরাধ নাই। মানে সরকার বিরোধী আন্দোলন তো একটা জায়েজ, আইনগত, বৈধ আন্দোলন বটে। ধন্যবাদ। এই প্রসঙ্গে আসছি। এই 158 জন যে সমন্বয়কের বিষয়টি, সেটি কিন্তু 3 আগস্ট, আপনি জানেন যে প্রথম দিকে যে সমন্বয়কের কমিটিটি ছিল সেটি আরো ছোট ছিল, সম্ভবত 58 জন সম্ভবত ছিল। পরবর্তীতে 3 আগস্ট এটিকে সম্পৃক্ত করা হয়, এবং তারা যে ছদ্মবেশ ধারণ করেছিল, প্রকৃত রাজনৈতিক পরিচয় লুকিয়েছিল, এটি তো তারাই আজকে বলছে। এবং শুধু তাই নয়, 14 তারিখ এবং 15 তারিখে তারা যে ক্যামেরা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছিল, তারা যে এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, এটি তো ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক তাদের বক্তৃতা বিবৃতিতেই বলে দিচ্ছে। এটি কিন্তু সত্য যে তারা সেটি করার চেষ্টা করেছে। এবং যাদের নিয়ে আপনি বললেন যে বাংলাদেশ ছাত্রলীগ তো কোটা সংস্কারের সমর্থনই করেছে। যারা ছাত্রলীগের কর্মী তারা তো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রামে সম্পৃক্তই ছিল। এবং ক্যাম্পাস ছাড়ার বিষয়ে যেটি সিদ্ধান্ত, সেটি শুধুমাত্র সরকার নয়, এটি আমাদের সংগঠনেরও একই সঙ্গে সিদ্ধান্ত। আর কৌশলের বিষয়ে যদি বলি, অবশ্যই আমাদের কিছু মূল্যায়ন, পুনর্মূল্যায়ন রয়েছে। কারণ যে ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং যেটি হচ্ছে বিষয়, সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে রাজনৈতিক কৌশল আমরা যেটি অনুমান করেছি, এটি যে এ ধরনের সহিংসতামূলক, এ ধরনের ভায়োলেন্ট পরিবেশের মধ্যে যাবে, এবং এটার পেছনে যে এত ধরনের প্রস্তুতি ছিল, সেটি নিয়ে অবশ্যই আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের অবশ্যই রয়েছে, এবং সেই সুযোগগুলো তারা প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রহণ করেছে বলে আমি মনে করি। এবং আমাদের যারা আজকে এই দখলদার সরকারের পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করেছে, তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের কিছু কর্মী অবশ্যই এটির সঙ্গে সম্পৃক্ত থেকেছে, যে তারা বিভিন্ন অনুপ্রবেশের ঘটনা সংগঠনের অভ্যন্তরে আমাদের ঘটেছে। কিন্তু যাদের পরিচয় আপনি কিছুক্ষণ নামগুলো উচ্চারণ করলেন, তারা বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু সাংগঠনিক কমিটিতে কখনোই ছিল না। আমাদের এই বিশেষ করে সার্জিসের বিষয়ে যেটি বললেন, যে 21 হলে ছাত্র সংসদে ইলেকশন করেছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের হয়ে ইলেকশন করেছেন, এটি সত্য। কিন্তু ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে আমরা সচেতন ভাবেই তাকে স্থান দেইনি, কারণ আমরা তার রাজনৈতিক কর্মকাণ্ড লক্ষ্য করেছি, তার বিশেষ করে নারীদের স্বাধীনতা নিয়ে তার অবস্থান, লেখালেখি দেখেছি, এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি আচ্ছন্নতা সেটি দেখেছি। সে কারণে কিন্তু আমরা আমাদের মেইন স্ট্রিমে সেটি নিয়ে আসেনি। কিন্তু অনুপ্রবেশের ঘটনা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ঘটেছে, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এবং এই অনুপ্রবেশের সুযোগ নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, ছাত্রলীগের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং বিভিন্ন ধরনের বিপদমূলক কর্মকাণ্ডগুলো করেছে। এবং এটি আজকে যথেষ্টভাবে বলার সুযোগ আছে, এবং যেটি শুধু আমরা বলছি না, শুধু ছাত্রলীগ বলছে সেটি না, আজকে দেখবেন যে ছাত্রদলও বলছে, অন্যান্য সংগঠনও বলছে যে অপকর্মগুলো তারা ঘটিয়েছে, এটির মাধ্যমে ছাত্রলীগের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের প্রচেষ্টা তাদের ছিল। এটি কিন্তু তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমেই ইতিমধ্যে এসেছে। সারা মানে আপনারা, তার মানে আমি যেই প্রশ্নটায় বারবার যেতে চাচ্ছি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির, ছাত্রী সংস্থা যে সংগঠিত একটি রাজনৈতিক
রাজনৈতিক শক্তি, সেটা আপনারা কখনো বুঝতে পারেননি? সেটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথা যদি মনে করেন, সে সময় ১ম আমরা দেখলাম ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আ হামলা করতে বা তাদেরকে একটা শিক্ষা দিতে হেলমেট বাহিনী নামালো। এই যে ছাত্রলীগ হেলমেট বাহিনী নামানো শুরু করলো, পুলিশের সাথে পেটোয়া বাহিনী হিসেবে যুক্ত হয়ে পড়ল। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আপনারা সংযোগ হারানো শুরু করলেন কিনা? আর ২০১৮ সালের আন্দোলনের পর সে সময় স্কুল নিরাপদ সড়ক চাই আন্দোলনে মনে করে দেখুন, স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু সে সময় নেমে এসেছিল এবং তাদের একটা বিরাট অংশ এবার আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় অনেক বিশ্লেষক বলছেন, নিশ্চয়ই তথ্যের ভিত্তিতেই বলছেন। আপনারা যে ক্রমাগত ছাত্রদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, সেটা আপনাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করেছে কিনা? কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা ভ্যাট ট্যাক্সের আন্দোলন দেখেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কি কোনো কর্মসূচি কার্যক্রম ছিল? মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ২০১৩-১৪ তে শাপলা চত্বরে এবং আ সারা বাংলাদেশে খুবই সক্রিয় রাজনীতিতে রাজপথে দেখেছি। আপনাদের এই বিশাল অংশের ছাত্রের সাথে তো তার মানে কোনো সম্পর্ক ছিল না। ধন্যবাদ। প্রথমে যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কৌশলে ব্যর্থতা, ত্রুটি, সীমাবদ্ধতা এটি একটি দিক। কিন্তু এই আন্দোলনের যে একটি এই আ আ জুলাই আগস্টের কর্মসূচির মধ্যে যেটা অন্যতম প্রবণতা ছিল সেটি হচ্ছে ধ্বংসাত্মক কর্মসূচি, হিংসাত্মক কর্মসূচি এবং কিলিং মিশনের মাধ্যমে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত ঘটানো এবং সেটির মাধ্যমে একটা বিভ্রান্তমূলক পরিবেশ তৈরি করা, আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ একটা বিপর্যয়কর অবস্থার মুখে ঠেলে দেওয়া এবং সেটির মাধ্যমে সরকার পতনের প্রেক্ষাপটটি তৈরি করা। তো এই জুলাই আগস্টে যেটি হয়েছে প্রথমেই তারা সফল হয়েছে ১৬ তারিখে যখন তারা এই লাশের রাজনীতিতে তারা সফল হয়ে বাস্তবায়ন করতে পেরেছে। এটির মাধ্যমে ভীতির একটি পরিবেশ তারা গোটা বাংলাদেশে তারা ছড়িয়ে দিয়েছে এবং টার্গেট কিলিং এর ঘটনা তারা অসংখ্য ঘটিয়েছে। সেই টার্গেট কিলিং তারা ঘটিয়েছে এবং দায়ভার তারা সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সংগঠনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটির মাধ্যমে কিন্তু এক ধরনের পরিবেশ তারা তৈরি করেছে। এটির কারণে কিন্তু রাজনৈতিক কৌশলকে রাজনৈতিক কৌশল দিয়ে মোকাবেলা করা যায়। কিন্তু আপনি যখন জঙ্গিবাদী কর্মকাণ্ড করবেন, আপনি যখন হিংসাত্মক কর্মকাণ্ড করবেন, আপনি যখন কিলিং মিশন বাস্তবায়ন করবেন, সেটা তো আর রাজনীতি নয়, সেটি তো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। তো আমরা তো রাজনৈতিক দল, আমরা সংগঠন করি, আমরা শিক্ষার্থীদের সমর্থন আদায় করার চেষ্টা করি। এবং আপনি যদি বলছেন যে সরকার বিরোধী আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন যে কোনো আন্দোলনই যে কেউ করতে পারে, কিন্তু আমরা মনে করি যে গণতান্ত্রিকভাবে এটি তো শুধু বাংলাদেশে নয়। আপনি যদি মনে করেন যে কেউ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনি যদি মনে করেন যে কেউ ভালো পারফরমেন্স করতে পারছে না, আপনি যদি মনে করেন যে আপনার বেটার অপশন রয়েছে, আপনি নির্বাচনে যান, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুন। এটি তো সংবিধান, গণতন্ত্র, এটির মাধ্যমেই তো পরিবর্তনের একটি উপায়। তো আপনি যখন সেগুলোর আশ্রয় না নিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের লাশের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার বাহানা করছেন, সেটিকে আমি কিন্তু রাজনীতি মনে করি না। এটি আসলে রাজনীতি নয়। রাজনীতিতে কম্পিটিটিভ ডেমোক্রেসি থাকবে, সেটি একটি দিক। আর আপনি যখন, আমরা তো আর সন্ত্রাসের কর্মকাণ্ডে প্রতিযোগিতামূলক রাজনীতি করবো না। হ্যাঁ, আমরা সন্ত্রাসের কাছে যদি বলেন যে পরাজিত হয়েছি, আমি সেটিকে পরাজয় বলবো না। আমরা মনে করি যে আমাদের এই অবস্থানটি এটি সাময়িক এবং অবশ্যই গণতান্ত্রিক শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আর আপনি যেটি বলছেন যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি কিনা, আজকে দেখুন এই জুলাই আগস্টের মতো ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা যখন এই আলোচনাটি করছি, বাংলাদেশে কমপক্ষে ৫ লক্ষ শিক্ষার্থী, কমপক্ষে ৫ লক্ষ শিক্ষার্থী বাংলাদেশের কলেজে, এমনকি স্কুলেও এসএসসি পরীক্ষা দিতে পারেনি, এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের হাজার হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল হয়েছে, ক্লাসে যেতে পারছে না, আবাসিক হলে থাকতে পারছে না। একটি ছাত্র সংগঠনের ৫ লাখ শিক্ষার্থী যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কয়েক হাজার নেতাকর্মী যদি কারাগারেই থাকে এবং আরো কয়েক হাজার নেতাকর্মী যদি রাজপথে সংগ্রাম সোচ্চার ভূমিকা পালন করার চেষ্টা করে, তা আমরা বিচ্ছিন্ন রয়েছি কই? আমরা শিক্ষার্থীদের মধ্যেই রয়েছি, আমরা সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং মাদ্রাসা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যদি আমি বলি, সেটি হচ্ছে যে আমরা সেটা নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করেছি। এবং আপনাকে আমি একটি ঘটনা শুধু মনে করিয়ে দেই। আমাদের ৩ জুলাই ২০২৪ বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি হয়েছে এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা ফুটসাল এবং পরবর্তীতে ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এবং এটা কিন্তু শুধুমাত্র ছাত্র সংগঠন না, বাংলাদেশের যে কোনো টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট ছিল, যেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা আয়োজন করেছিলাম। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ হোক, ব্র্যাক ইউনিভার্সিটি হোক, ইস্ট ওয়েস্ট হোক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি হোক, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সেখানে অংশগ্রহণ করেছিল। ছাত্রলীগের কমিটি অংশগ্রহণ করেনি, সাধারণ শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছে। ৩ জুলাইতে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের নিয়ে আনন্দমুখর উৎসবে আমরা
কর্মসূচি পালন করেছি। আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক পদটি সংযোজন করেছি, যাতে করে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে তারা যেন মূলধারা অন্তর্ভুক্ত হয়, মেইন স্ট্রিম ইকোনমি এবং মেইন স্ট্রিম জব সেক্টরের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের ইনক্লুশন থাকে, সেটির লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সফট স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম করেছি, তাদেরকে বিভিন্ন ধরনের জব ফেয়ারের আয়োজন করেছি, বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমরা পরিচালনা করেছি। প্রত্যাখ্যানের কোনো ঘটনা আমি মনে করি না। প্রত্যাখ্যান হয়েছে কি হয়নি সেটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। আমরা নির্বাচন করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হোক, আবাসিক হলগুলোর নির্বাচন হোক, প্রত্যেক রীতি বাংলাদেশ ছাত্র নিরঙ্কুশ হয়ে বিজয় লাভ করেছে। তো প্রত্যাখ্যানের গল্পটি আসলে কিসের? আমরা তো ভোটের মাধ্যমে প্রত্যাখ্যাত হইনি, আমরা তো এখনো সংখ্যাতে এখনো আমরা বেশি রয়েছে, এখনো সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা আমাদের বেশি রয়েছে বলে আমি মনে করি। কিন্তু এর মানে এটি নয় যে আমরা দায়িত্ব অস্বীকার করছি। অবশ্যই আমাদের কৌশল নিয়ে আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে, আমাদের পর্যালোচনা রয়েছে, এবং সেটির আলোকেই কারণ আমরা ছাত্র রাজনীতি করি, আমাদের চলার পথে ভুল হবেই, সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করে নেবো, আমরা যেন আরো ভালো কাজ করতে পারি, আরো বেটার পারফর্ম করতে পারি, সেই চেষ্টাটি কিন্তু আমাদের থাকে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ জুলাই আগস্টে যেমন সন্ত্রাসের শিকার হয়েছে, জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমাদের লাখো শিক্ষার্থী, এটি আমাদের এই যেসব দেশে এমনকি সিভিল ওয়ার চলছে, যেসব দেশে হয়তো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড অনেক বেশি, সেখানেও কিন্তু এই 5 লাখের অধিক শিক্ষার্থী শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়নি। সেখানেও কিন্তু হাজার হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়নি। সেখানে কিন্তু শুধুমাত্র গণতান্ত্রিক মত প্রকাশ করার কারণে হাজার হাজার শিক্ষক একাডেমিক ফ্রিডম থেকে বঞ্চিত হয়নি। তো বাংলাদেশে আজকে যেটি হচ্ছে, এক ধরনের ফ্যাসিস্ট রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে, সেটির ভিকটিম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, এবং এই ফ্যাসিস্ট রাজনীতিকে তারা জনগণের বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত ঘটনাটি হচ্ছে সম্পূর্ণ বিপরীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনি সহ 128 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে 15ই জুলাই ছাত্রদের ওপর হামলা চালানোর অপরাধে, এবং ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তিনি বলেছেন যে 128 জন হতে পারে না, ওনারা প্রমাণ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 5 শতাধিক ছাত্রলীগ কর্মীর বিষয়ে তথ্যাদি দিয়েছিলেন, কাজেই এত কম হতে পারে না। আমি জানতে চাই, সারা বাংলাদেশ জুড়ে আপনি বলছেন 5 লক্ষাধিক শিক্ষার্থী নানাভাবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণভাবে এই পাবলিক বিশ্ববিদ্যালয় বলি বা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তো আসলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়েন। এই ছেলেমেয়েরা এখন কি করছেন, কিভাবে, এবং তাদের জীবনের নিরাপত্তার কি অবস্থা? কারণ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে একটা ধোঁয়াশা আছে, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আপনারা একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী হিসেবে চিহ্নিত হয়েছেন যারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তারা কি করছেন, কিভাবে আছেন, নিরাপদে আছেন কিনা, আপনার সঙ্গে বা আপনাদের দলীয় কাঠামোর সঙ্গে যোগাযোগ হয় কিনা? প্রথমে যদি বলি সেটি হচ্ছে যে এই বহিষ্কারের যে সিদ্ধান্ত, আমরা মনে করি যে এই সরকারি বেআইনি, এই সরকারি অসাংবিধানিক, অতএব এর বৈধতা, এর সার্টিফিকেট বাতিল করা, এসবে আমাদের আসলে কিছুই যায় আসে না। আমাদের এই সার্টিফিকেটের চেয়ে আমরা যে রাজপথে লড়াই করছি, সংগ্রাম করার চেষ্টা করছে আমাদের নেতাকর্মীরা, সেটি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক হাল হকিকত যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শতভাগ গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে সব কখনো ছিল সেটি আমরা মনে করি না। আমাদেরও ত্রুটি বিচ্যুতি রয়েছে, ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আমাদেরও ব্যর্থতা, এবং সেটি শুধুমাত্র আমাদের ব্যর্থতা নয়, সেটি বাংলাদেশের একটি সামষ্টিক একটি বৈশিষ্ট্য বলে আমরা মনে করি। তো এর মধ্যেও কি হয়েছে, আপনি যদি দেখেন যে গত 2008 সাল থেকে 2024 সালের বাংলাদেশ যদি দেখেন, যারা আজকে ছাত্র দলের নেতৃত্বে আছে, যারা আজকে ছাত্র শিবিরের নেতৃত্বে আছে, যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন করে গড়ে তুলেছে, যারা ছাত্র অধিকার পরিষদ গড়ে তুলেছে, যারা এই দখলদার সরকারের উপদেষ্টা পদ দখল করেছে, তারা তো শিক্ষা প্রতিষ্ঠানের থেকেই তারা কর্মসূচি পালন করেছে, অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, কিন্তু কর্মসূচি পালন করেছে, থেকেছে। তাদের একাডেমিক জীবন থেকে কখনো তাদের বঞ্চিত হয়েছে, তাদের শিক্ষার অধিকার থেকে কখনো বঞ্চিত হয়েছে? ক্যাম্পাস পরিমণ্ডলে তো তারা ছিল, আমাদের সঙ্গেও তারা অনেক সময় দেখা করেছে, কথা বলেছে, সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতাও করেছি। কিন্তু আজকে বাংলাদেশে এমন কেউ নেই যারা আজকে দোর্দণ্ড প্রতাপে মানবাধিকারের সবক দিচ্ছে, গণতন্ত্র নিয়ে কথা বলছে, বাক স্বাধীনতা নিয়ে কথা বলছে, বিপ্লব করছে। তাদের কারো শিক্ষা জীবন কিন্তু কখনোই বঞ্চিত হয় না। আমরা যদি এতই দোর্দণ্ড প্রতাপে থাকি, আমরা যদি এতই অন্যায় রাজনীতি করে থাকি, তা বাংলাদেশে, গোটা বাংলাদেশে একজন শিক্ষার্থীর উদাহরণ দিক যেখানে তার সার্টিফিকেট বাতিল হয়েছে, শিক্ষার অধিকার বঞ্চিত হয়েছে। আজকে এমনকি প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে মাত্র, হয়তো ছাত্রলীগের কর্মীও হয়তো ছিল না, সমর্থক, কিংবা হয়তো আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিংবা হয়তো আমাদের সঙ্গে ছবি রয়েছে, কিংবা হয়তো আমাদের নিয়ে কখনো, কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছে, সে কিন্তু তার ক্যাম্পাস জীবন থেকে বঞ্চিত হচ্ছে। আজকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারছে না।
সার্টিফিকেট বাতিল, তার বিভিন্ন মেয়াদি 4 বছর 5 বছর। আপনি অবাক হবেন আমাদের বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা লেখাপড়া করে, প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে 50 থেকে 100 জন করে তাদেরকে 3 বছর 4 বছর মেয়াদি শাস্তির আওতায় নিয়ে এসেছে। তাদের অপরাধ কি? কোনো কিন্তু উত্তর নেই। হয়তো তারা মিছিল করেছে ছাত্রলীগের, তো এটি কি অপরাধ? সে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত রয়েছে? সে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড করেছে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে সেখানে কমপক্ষে 50 জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, 8 জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার অপরাধ কি? আমি যদি প্রশ্ন করি শান্তিতে নোবেল জয়ী দখলদার সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসকে, যে তার অপরাধ থেকে যে লাখ লাখ শিক্ষার্থী এসে তার সে কি ফৌজদারি অপরাধ করেছে? প্রমাণ করে দেখা যে ফৌজদারি অপরাধ করেছে, সে কোনো নিয়ম লঙ্ঘন করেছে, সে কোনো ব্যত্যয় ঘটিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ পরিবেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে। বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা আমাদের মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করেছে, শুধুমাত্র হয়তো ছাত্রলীগও করে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনেকে ছাত্রলীগ করে না, কিন্তু শুধুমাত্র আমাদের সমর্থক কিংবা অনুরাগী কিংবা আমাদের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া থাকার কারণে আজকে কিন্তু তাদেরকে এই তাদের শিক্ষার জীবন থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এটি গোটা বাংলাদেশেরই কিন্তু এই চিত্র। এবং এই গোটা বাংলাদেশে আপনি জানেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা কেউই নেই যে তার নিজের ঘরে রয়েছে, নিজের পরিবারের সঙ্গে তার থাকতে পারছে, সে এখানে সেখানে তাকে বিভিন্ন সেখানে আত্মগোপনে থাকতে হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে। এবং শুধুমাত্র রিপোর্ট কয়টি হয়? আজকে তো বাংলাদেশের গণমাধ্যমগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। আমরা প্রত্যেক মুহূর্ত জানি, ওয়ার্ডে, ইউনিয়নে, মফস্বলের কলেজগুলোতে প্রত্যেক দিনই সহিংসতার শিকার হয়, হাসপাতালে কাতরাতে হচ্ছে, মৃত্যুর শিকার হয়েছে। আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল, একটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা, বিশ্ববিদ্যালয় থেকে সাবেক সে, তাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। কি অপরাধ তার? কিন্তু তাকে পিটিয়ে হত্যা করেছে। আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগের সাবেক নেতা, তাকে কিভাবে, মাসুদকে কিভাবে, সে একটি ডিসপেন্সারিতে ছিল তার সন্তানের ওষুধ নিয়ে আসার জন্য, সেখানে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো এটি কি আইন? এটি কি সংবিধান? এটি কি নতুন বাংলাদেশ? এটি কি এদের সেকেন্ড রিপাবলিক? আমরা এই বাংলাদেশের ছাত্র সমাজকে সহ বাংলাদেশের নাগরিক সমাজকে, শিক্ষকবৃন্দকে, গণমাধ্যমকে এটি আমরা আমাদের বিচার বিবেচনা করার জন্য অনুরোধ জানাবো এবং সেই লক্ষ্যে তারা যেন ভূমিকা পালন করে সেটি জানাবো। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু তারা ভয়ে মুছতে পড়েনি, তারা এখনো কিন্তু লড়াই করছে, তারা সংগ্রাম করছে। আমাদের 5 জনের মিছিল, 10 জনের মিছিলই এখন শত মানুষের মিছিলই পরিণত হচ্ছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগকে পরাজিত করা সম্ভব না, কারণ আমরা ন্যায়ের শক্তিতে শক্তিশালী। আমাদের দোর্দণ্ড প্রতাপ প্রয়োজন নেই, কিন্তু আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের 100 জনের মিছিলই একসময় লাখো মানুষের মিছিলই পরিণত হবে। আমাদের ঝটিকা মিছিলই বাংলাদেশে একসময় গণজাগরণ তৈরি করবে। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের উপর যে অবিচার হচ্ছে, বাংলাদেশের ছাত্র সমাজের উপর যে অবিচার হচ্ছে, আমরা মবের মাধ্যমে জবাব দেব না, আমরা সহিংসতার মাধ্যমে জবাব দেব না, কিন্তু আমাদের উপর যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, শুধু আমাদের নয়, যত ধরনের অন্যায় হচ্ছে, শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি যেন আইনানুগভাবে বিচারিক প্রক্রিয়ায়, এমনকি অপরাধীর সমস্ত অধিকার অক্ষুণ্ণ রেখেই ভবিষ্যতে এদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু এই যে আপনি ঝটিকা মিছিলের কথা বলছেন, ছাত্রলীগ নেতাকর্মীদের যে অবস্থা, সম্প্রতি পটিয়ায় যে ঘটনা ঘটল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একজন দীপঙ্কর তালুকদার নামে একজনকে ছাত্রলীগ কর্মী অভিযোগে থানায় নিয়ে গেল এবং এক্ষুনি নাকি মামলা দিতে হবে, এক্ষুনি গ্রেফতার করতে হবে। পুলিশ তাতে রাজি না হয়, পটিয়া থানা ঘেরাও হলো, ওসি বদল হলো। তো এই যখন আপনাদের পরিস্থিতি, তখনই ঝটিকা মিছিল বা সংগঠিত হওয়ার সাহস পাচ্ছে কি করে ছাত্রলীগের নেতাকর্মীরা? কারণ মানে আপনারা এমনি রাস্তায় হেঁটে বেড়ালেই তো তুলে নিয়ে গ্রেফতার করানোর প্রক্রিয়া হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচন্ড সাহসী, কারণ এবং আপনারা দেশের একটা প্রতি, নিষিদ্ধ সংগঠনও, মানে নিষিদ্ধ সংগঠন হিসেবে আপনাদের কার্যক্রম চালানো কি আইনানুগ হচ্ছে? দেখুন, এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে? সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত? সংবিধানের কোন ধারায়? কিসের ভিত্তিতে আছে এই সরকার? কিসের সরকার? এই সরকার আজও কালো, বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার, বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয়। আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে 71 সালের 26শে মার্চের যখন সামরিক স্বৈরশাসক ইয়াহিয়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে। ইয়াহিয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে? বরং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি। তো আজকে এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরব, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করব। এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যতই তারা বাধা দিক, যতই তারা বাধা বিপত্তি ছড়াবে, বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালীভাবে ফিরে আসবে।
যতই তারা আমাদের উপর আঘাত করবে আমাদের ঐক্য আরো দৃঢ় হবে। এবং এটি আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা। বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিজ্ঞা আমরা করেছি, এই প্রতিজ্ঞা আমরা রাখবো এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো। মানে আপনারা সাংগঠনিক কার্যক্রম তার মানে বাংলাদেশের ভেতরে এবং বাইরে চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, এবং এবং আমাদের তো আর আত্মগোপনের প্রয়োজন নেই, আমাদের তো আর ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই, আমাদের তো আর অন্য সংগঠনে থাকার প্রয়োজন নেই। আমরা যা করব প্রকাশ্যেই করব, ঘোষণা দিয়ে করব। আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা হচ্ছে। আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে, কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে। আমাদের ভুল ত্রুটি থাকলে, আমাদের সীমাবদ্ধতা থাকলে, আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল, বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না। বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না। ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার, ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছুর আইনানুগ বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো। এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন, ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মামলা নেই, তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ঘোষণা দিয়ে তারা সেটি করছে, পিটিয়ে মারছে, থানায় দিচ্ছে, জামিন হচ্ছে না। ছাত্রলীগের নেতা কর্মীদেরকে শত শত এই ছাত্রদল শিবিরের মব তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে। ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে। তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে। ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে, জয় বাংলা লিখে দিয়েছে, শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে, হটাও ইউনুস বাঁচাও দেশ লিখেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটি অব্যাহত রাখবে। এবং আমাদের দলের প্রয়োজনের নয়, আমাদের সংগঠন, আমাদের নিজস্ব প্রয়োজন সেটি নয়। আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে, বাংলাদেশে এক ধরনের সমতা ভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে। এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয়, বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যেই ভবিষ্যতে কাজ করবে। এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন, যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাই কিন্তু ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়েছে। তারা বলছে কোটা না মেধা, উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে। তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই, শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণও, বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে। আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি, শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন? আমরা কখনো সেটি করিনি, কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না। মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি, অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি? সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে? বাংলাদেশে কর্মসংস্থানের কোনো সুযোগ আছে? তো শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে বঙ্গবন্ধুর নামে, কিন্তু আজকে তারা করছে ধানমন্ডি 32 আক্রমণ। শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে, অথচ আজকে কিন্তু গোটা দেশব্যাপী কোটায় নিয়োগ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির হর্তাকর, তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা জোরপূর্বক দখল করে দৌর্দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে। তো তারা প্রতারণা রাজনীতি কারা করছে, হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে? তারাই তো করেছে। তো এটি, এবং তারা মনে করছে তারা বিজয়ী। আমি সুস্পষ্ট হয়ে বলতে চাই, তারা বিজয়ী নয়। মহান মুক্তিযুদ্ধের সময়ে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, পেটোয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। এবং তারা ভেবেছে তারা বিজয়ী, তারা কিন্তু বিজয়ী হয়নি, তারা শেষ পর্যন্ত পরাজিতই থেকেছে। এবং যারা মুক্তিকামী, যারা লড়াই করেছে, তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে আখ্যায়িত হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে, তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে। এই আগস্ট শুধু নয়, সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনেই থেকেছে বাংলাদেশের মানুষের কাছে। এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দৌর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করেছে। এবং এবারও যারা মনে করছে যে এই 11 মাসই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার, তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি। বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে। 11 মাসই শেষ নয়, আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে।
কিন্তু ডক্টর ইউনূস যে দেশে বিদেশে সাক্ষাৎকারে, বিশেষ করে বিদেশের সাক্ষাৎকারগুলোতে বলছেন যে আওয়ামী লীগ আসলে অস্থিতিশীলতা তৈরি করছে। আ বিশেষ করে ভারতে বসে। এই যে আপনি যে সব কথা বললেন, এই যে আপনারা কিছুতেই রাজনৈতিক কর্মকাণ্ড থামাবেন না। আপনারা আ মানে এই অবৈধ দখলদার, আপনার ভাষায় অবৈধ দখলদার সরকারকে হটিয়েই আপনারা ছাড়বেন। হ্যাঁ? মানে এর মানে তো এই যে আপনারা এক রকমের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছেন। মানে বাংলাদেশে আপনাদের এই একটা রাজনৈতিক স্থিতি আপনারা কোনোভাবেই আসতে দেবেন না। এটা একটা। নিষিদ্ধ করেও তার মানে আপনাদেরকে দমানো যাচ্ছে না। সেটা একটা প্রশ্ন। ২য় প্রশ্ন, আপনি দেখেছেন কিনা সম্প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পরপর যে তার মনে হচ্ছে আওয়ামী লীগের শক্তি কমে আসছে। আমি ধারণা করি উনি নিশ্চয়ই ছাত্রলীগ সহই বলেছেন। এত গ্রেফতার, বহিষ্কার এসব যে হলো, শক্তি তো নিশ্চয়ই কমেছে। মানে আ সেটাকে কিভাবে আসলে সেই অবস্থায় একমাত্র নাশকতা বা অস্থিতিশীলতা ছাড়া একটা রাজনৈতিক কামব্যাক আসলে সম্ভব? অস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতায় এসেছে এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল, এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করেছে সন্ত্রাস, সহিংসতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে। ১১ মাস অতিক্রান্ত হয়েছে এবং আমাদেরকে তারা ফ্যাসিস্ট বলছে, স্বৈরতন্ত্র বলছে, অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে। তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না, পত্রিকায় লিখতে পারবেন না, সেটি আপনার অপরাধ। মিছিল করাকে বলা হচ্ছে, মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি আমরা কবেই বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে? বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোন অবস্থাতে আমরা লড়াই করব, আত্মত্যাগ করব, সংগ্রাম করব, জীবন আমাদের কেড়ে নিতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করেই ছাড়বো। এবং অস্থিতিশীলতা, সহিংসতা, সন্ত্রাস এটিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না। এসব কৌশল করে পেছনের দরজা যে ক্ষমতায় যাওয়া যায়, নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা, বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায়, আমরা এসবে থোড়াই কেয়ার করি। আমরা আমাদের শান্তির শক্তিতে, সংগঠনের শক্তিতে, ঘুরে দাঁড়ানোর শক্তিতে, মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে, ত্যাগের শক্তিতে আমরা বিশ্বাস করি। আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা করেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে সবকিছু। নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই। গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু বাস্তবতাটা। কিন্তু এর পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কি করার চেষ্টা করছে আপনি দেখুন। আমরা কি করার চেষ্টা করছি? আমরা মিছিল করার চেষ্টা করছি, আমরা লিফলেট দেওয়ার চেষ্টা করছি, আমরা দেয়াল লিখন করার চেষ্টা করছি, আমরা জনগণকে সংগঠিত হওয়ার চেষ্টা করছি, আমরা সমালোচনা করছি এটির মাধ্যমে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা কি? আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো 69-এর গণঅভ্যুত্থান। আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো আপনারা মহান লিফলেট মুক্তিযুদ্ধ। দেওয়ার চেষ্টা করছেন। আ সাধারণ মানুষজন আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? মানে সাধারণ মানুষজনের তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এরকম করে রাজনৈতিক কর্মসূচি করতে হঠাৎ ঝটিকা মিছিলে বা লিফলেট দিতে বেরিয়ে এসেছে। সাধারণ মানুষ আপনাদের প্রতিরোধ করছে না? মানুষের কাছে আওয়ামী লীগ, ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয়, বরং মানুষই তো এই চরম দুঃসময়, এই সংকটকালীন সময়ে, এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে, মানুষই তো আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে, মানুষই তো আমাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে, কথা বলছে। তারা দেশব্যাপী এক ধরনের ভয়ের রাজনীতি, ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এক ধরনের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে, তারাই তো চেষ্টা করছে। এবং ছাত্রলীগের অবস্থা যদি দেখেন, আপনি হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখবেন, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পরীক্ষা দিতে দিচ্ছিল না এই ধরনের সহিংসতা, মবের পরিবেশ তৈরি করে ছাত্রদল, ছাত্র শিবির সহ, অপরাপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই সেটি করেছে। শিক্ষার্থীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিরোধ করার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নেতাকর্মীদেরকে ক্লাস করতে দিচ্ছিল না, শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে। এখনো আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তেই সাধারণ শিক্ষার্থী, তারা হয়তো কোনো রাজনীতি করে না, হয়তো আমাদের সংগঠনও করবে না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা, আমাদের সংগঠনের কর্মীরা যেন ক্লাস করতে পারে, সেজন্য তাদের জায়গা থেকে তারা সবসময় কিন্তু চেষ্টা করে। কোনো ধরনের তারা যখন দেখে যে এই এই যারা মব করে, যারা সন্ত্রাস সহিংসতার আশ্রয় নেয়, তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে সতর্ক থাকার জন্য বলে, তাদের যে সংবেদনশীলতা সেটি আমাদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং গোটা দেশব্যাপী যখন দেখবেন যে যখন স্লোগান হচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, যখন স্লোগান হচ্ছে হটাও ইউনূস বাঁচাও দেশ, মানুষ কিন্তু করতালি দিয়ে, মুখরিত দিয়ে স্লোগান দিচ্ছে, তারা তাদের পাশে থাকছে, হাততালি দিচ্ছে। এবং তারা যদি মনে করে যে তারা এতই জনপ্রিয়, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন, তারা যদি মনে করে যে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনই বা হলো কেন?
নির্বাচন, ভোট কিংবা আন্দোলন প্রত্যেকটির মাধ্যমেই তো আওয়ামী লীগ দৌর্দণ্ড প্রতাপেই ঘুরে দাঁড়াবে। এবং আজকে আমাদেরকে এটি বলতে হচ্ছে না, যারা এই দখলদার সরকারের সুবিধা গোষ্ঠী তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী, আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি, এভাবে ভোট করা যাবে না, ওভাবে ভোট করা যাবে না, এভাবে ভোট করলে আওয়ামী লীগ ফিরে আসবে। তো তারা কিন্তু নিজেরাই তারা ঘোষণা দিয়েই বলছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে। তো তার মানে মানুষ প্রত্যাখ্যান তো করেনি, মানুষের কাছে সমর্থন তো আওয়ামী লীগের রয়েছে। এবং বিশেষ করে আমি নিশ্চিতভাবে বলি যে আমাদের রাজনীতিতে তো যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা, সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি থাকবে, পৃথিবীর সকল রাজনৈতিক দলেরই থাকবে, কম বেশি থাকবে। সেগুলো থেকে আমরা পারফরমেন্স করার চেষ্টা করবো, শতভাগ বেটার পারফরমেন্স দেওয়া সবসময় একটা রাজনৈতিক দলের পক্ষে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নেওয়া এটি তো সম্ভব নয়, সরকারের পক্ষেও সম্ভব নয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে অর্জন রয়েছে, আওয়ামী লীগ সরকারের যে অর্জন রয়েছে, মানুষের সঙ্গে যে ধরনের সম্পৃক্ততা রয়েছে, সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের পরিবর্তন আওয়ামী লীগ সরকার নিয়ে আসতে পেরেছে, আওয়ামী লীগ সরকারই সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং এটি তারা জানে বলেই কিন্তু তারা আজকে 200 টাকার তত্ত্ব দিচ্ছে যে 200 টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায়, 100 টাকার ভোট কিনে দেওয়া যায়, এখন ভোট দেওয়া যাবে না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে হবে। তো এটি কিন্তু প্রমাণ করে যে আওয়ামী লীগই জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। আপনি সবুজ আলীর প্রসঙ্গটা তুলেছেন। আমি আসলে গত কিছুদিন আগে যে নানা রকম যে অদ্ভুত মানে নানা রকম মামলা হয়েছে, যেই ব্যক্তিরা জুলাই আগস্ট আন্দোলনে নিহত হননি তাদেরকেও জুলাই আগস্ট আন্দোলনে নিহত হিসেবে মামলার তালিকা বিভিন্ন পত্রপত্রিকায় বেরোচ্ছে। ওগুলো পড়তেই খুঁজে পেলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজনকে নিউ মার্কেট থানার সবুজ আলী এবং আরেকজন দুজন ব্যক্তির মৃত্যুর ঘটনায় পিটিয়ে মারার ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয় প্রথম। এবং সেই সবুজ আলীর মা আসলে মামলা করেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার ছেলে সবুজ আলীকে পিটিয়ে মেরেছে। এবং আমি তারপর সার্চ করে দেখলাম যে সবুজ আলীর ছাত্রলীগের কর্মী, ঢাকা কলেজের, আপনারা তখন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার জানাজা পড়েছেন। তো এখন পুলিশ এজাহার বদলে ফেলেছে। পুলিশ বলেছে যে ছাত্রলীগ তাকে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং পুলিশ তাকে পিটিয়ে মেরেছে। তো এই যে সবুজ আলীর ঘটনার মতো সারা বাংলাদেশে ছাত্রলীগ এই মানে এই যে পিটুনির আর কোথায় কোথায় শিকার হয়েছিল বা পিটিয়ে মারার ঘটনায় কতজন নিহত হয়েছিল এরকম কোনো তথ্য আছে কিনা? আর ছাত্রলীগ যদি না নামতো রাজপথে তাহলে সহিংসতা কমতো কিনা? মানে আপনারা নেমেছিলেন বলেই আপনাদেরকে পিটিয়ে মারা হলো কিনা? সবুজ আলীর ঘটনাটি একটি ক্লাসিক উদাহরণ যে তারা যে ধরনের মামলাগুলো করেছে এটির আইনগত ভিত্তি, কোন ধরনের বাস্তব ভিত্তি রয়েছে কিনা, এটি একটি ক্লাসিক উদাহরণ বলে মনে করি। এইভাবে কিন্তু প্রত্যেকটি আমি মনে করি যে ফ্যাক্ট চেক হওয়া প্রয়োজন। এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের ফ্যাক্ট চেক হওয়া প্রয়োজন। এবং যখন এই ফ্যাক্ট চেক হবে, প্রমাণিত হবে এদের প্রকৃত মুখোশ, যারা খুনি তারাই যে আজকে ক্ষমতায় আছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই যে আজকে ক্ষমতায় আছে, এটি বাংলাদেশের জনগণের সামনে প্রমাণিত হবে। আজকে সবুজ আলীর ঘটনাটি তার সবচেয়ে বড় দৃষ্টান্ত বলে আমরা মনে করি। এবং আরেকটি দৃষ্টান্ত হচ্ছে যে ইনডেমনিটি কাদের দিতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তো প্রত্যেকটি হত্যাকাণ্ড, প্রত্যেকটি মৃত্যুই তো বেদনাদায়ক। যারা এটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে, নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সরকার সেটি শুরু করেছিল এবং নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল। অথচ আজকে কিন্তু সেই তদন্ত কমিটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ইনডেমনিটি কাদের দিতে হয়েছে? ইনডেমনিটি তো আওয়ামী লীগ সরকারকে দিতে হয়নি, ইনডেমনিটি তো দিয়েছে ইউনূস সরকার। এবং এই ইনডেমনিটি খন্দকার মোস্তাকও দিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর। ইনডেমনিটি দিয়ে তারা বলেছে যে এদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, মামলায় আওতায় নিয়ে এসে যাবে না, বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসে যাবে না। যারা খুনি তারাই বলছে তাদের খুনি তদন্ত করা যাবে না। তো এটি তো প্রমাণ করে। এবং তারা 400 এর অধিক থানায় হামলা, মামলা, অস্ত্র লুটপাট করা এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে কিভাবে তারা ব্যবহার করেছে, শীর্ষ সন্ত্রাসীদের কিভাবে ব্যবহার করেছে, পরবর্তীতে জামিন দেওয়া থেকেই তো এটি প্রমাণিত হয়। এবং সবুজ আলীর ঘটনায় আপনি দেখুন যে তারা আওয়ামী লীগকে দায়ী করছে, ছাত্রলীগকে দায়ী করছে। সবুজ আলী ছাত্রলীগের কর্মী এবং সবুজ আলীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এই আন্দোলনের অন্যতম বড় একটি ভিত্তি ছিল গুজব, প্রতারণা। এবং তার একটি বড় দৃষ্টান্ত হচ্ছে সবুজ আলী। সবুজ আলীকে যখন হত্যা করা হয় তখন কিন্তু বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল যে হত্যা করা হয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ সরকার তাকে হত্যা করেছে। তো গোটা বিষয়টি কিন্তু এটির উপর দাঁড়িয়ে আছে। আপনি যদি দেখেন যে মুগ্ধ 18 জুলাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তার আগের দিন কিন্তু তিনি ছাত্রদল, ছাত্র শিবিরের সমালোচনা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য বিবৃতি
দিয়েছিলেন, তার মন্তব্য প্রকাশ করেছিলেন, এবং তার ভিডিওটি আপনি দেখবেন যে তিনি সেখানে অত্যন্ত আন্তরিকভাবে এই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি পানি দেওয়ার চেষ্টা করছেন। হৃদয় মর্মস্পর্শী একটি দৃশ্য, অথচ সেখান থেকে দূর থেকে তাকে টার্গেট কিলিং করে হত্যা করা হলো। এবং সেখানে দেখবেন যে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে না, সেখানে আশপাশে পুলিশ নেই, কোথা থেকে কে গুলি করলো এটি কিন্তু আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যে জুলাই আগস্টে তারা যে তালিকা করেছে, এই তালিকায় শত শত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। আপনি দেখবেন যে যশোরে হোটেলে যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে সেই শহীদের তালিকায় তাদের ঘোষিত সেই তালিকায় তারা স্থান দিয়েছে। আপনি দেখবেন যে সিরাজগঞ্জে এই আমাদের সিরাজগঞ্জের সাংসদ তার বাসায় পুড়িয়ে মারা হয়েছে ছাত্রলীগ কর্মীদেরকে, সেই দায়ও কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট করা হয়েছে, ছোট্ট একটি বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই তারাই করেছে এবং তারাই উল্টো বাদী হয়ে তারা মামলা করেছে। তো এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা, যেখানে যারা খুনি তারাই আজকে খুনের সার্টিফিকেট দিচ্ছে, যাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা প্রয়োজন তারাই আজকে বিচারের দণ্ডমূর্ধের হর্তাকর্তা হয়ে বসে আছে। এবং পুরো এদের এই ক্ষমতা, এদের এই রাজনীতি, এদের এই বৃত্ত বিপ্লব, এই পুরোটি এটির উপর দাঁড়িয়ে আছে বলে এটি আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। এবং শুধুমাত্র জুলাই আগস্টে নয়, জুলাই আগস্ট পরবর্তী সময়ে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে কি মানুষ কি পরিমাণ নির্দয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মৃত্যুর শিকার হয়েছে, ধর্মীয় পরিচয়ে সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 3000-এর অধিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী প্রায় 200 শুধুমাত্র প্রকাশিত মত সহিংসতায় মৃত্যুর ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। তো এটি আমরা মনে করি যে এটি আজকে বাংলাদেশের জনগণের সামনে এটি ক্রমাগতভাবে প্রকাশিত হচ্ছে, এবং যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাদের বিচার বাংলাদেশে অবশ্যই একদিন না একদিন হবে। সাদ্দাম, এই প্রশ্নটাতে বারবার ঘুরে ফিরে যাচ্ছি, কারণ এটাই আমি শেষ প্রশ্ন করব। মানে আমার ইচ্ছা ছিল যে যেদিন আপনার সঙ্গে আমার প্রথম কথা হবে, আমি বারবার আপনার কাছে এই প্রশ্নটাই করব। তো এখন দর্শকের সামনেই সেই প্রশ্নটাই বারবার করছি। মানে এই যে গুজব, ষড়যন্ত্রের কথা বলেন, শিবিরের আত্মগোপনের রাজনীতির কথা বলেন, মানে আপনারা এতটা সরল হলেন কি করে? মানে আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা কোথায় ছিল যে মানে আপনারা ভেবে নিলেন যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা ছাড়া, ছাত্রলীগ ছাড়া, ছাত্রদলকে তো আপনারা হটিয়ে বের করে দিয়েছেন, কখনো তারা মিছিলে দাঁড়াতে পারেনি। আর কতগুলো বামপন্থী সংগঠন ছাড়া আর কোন ছাত্র সংগঠন নাই। আপনি কি সাদিক কায়েমকে চিনতেন, যিনি 2016 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছেন যে তিনি, না বেশ কয়েক বছর ধরে, আমি 2016টা ভুলও বলতে পারি, যে তিনি শুরু থেকেই, তার প্রথম বর্ষ থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতিতে ছিলেন। মানে আপনারা কাকে কাকে চিনতেন? আপনারা কাউকে চিনতেন না। মানে আমি ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মতো আইন বিভাগে পড়েছি, আমি জানতাম যখন পড়েছি যে ব্যারিস্টার শিশির মনির, এখন যিনি জামায়াতের বড় নেতা, বড় আইনজীবী, তারা ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা জানতাম ব্যারিস্টার ফুয়াদকে একটা রাজনৈতিক ব্যবস্থাপনায়, জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় বিদেশে পড়তে নিয়ে যাওয়া হচ্ছে। মানে আপনাদের সময় কি বদলে গেল যে আপনারা জানেনই না যে কারা কারা শিবির করে? এতটা সরল হয়ে উঠলো কি করে, সেই বিষয়টা জানতে চাই। আর আসিফ, নাহিদ এরা দেখবেন একটা নতুন রাজনৈতিক দলের কর্মী বলে কিন্তু পরিচয় দিয়েছেন যখন আন্দোলন শেষ হয়েছে 2023-এর দিকে। তারা একটা দল গড়ে তুলেছিলেন, গণতান্ত্রিক ছাত্র শক্তি। সেই দলের দুজন নেতা কিন্তু এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করলেন এবং উপদেষ্টা হলেন। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শক্তিশালী একটা দল তৈরি হচ্ছে আপনারা জানতেন? মানে আপনারা বাংলাদেশে ছাত্রদের মধ্যে অন্যান্য দলগুলোর রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে কি জানতেন? মানে তাদের কার্যক্রম সম্পর্কে একেবারে অন্ধকারেই ছিলেন আপনারা? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো কর্মকাণ্ড পরিচালনা করেছে, বিশেষ করে বামপন্থী সংগঠনগুলো, গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নেই কর্মকাণ্ড পরিচালনা করেছে। ছাত্র দলের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত থেকেছে তারাও কিন্তু ক্যাম্পাসে যাতায়াত করেছে, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। এটি সত্য, হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি ছিল, গণতান্ত্রিক স্পেসটি ছাত্রদল সহ কিছু সংগঠনের জন্য সীমিত ছিল, এটি তো অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু যারা রাজনৈতিক কর্মকাণ্ডে থেকেছে তাদেরকে কিন্তু আমরা কম বেশি চিনি, জানি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে, মতামত আদান প্রদানও করা হয়েছে। এটি একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রাজনৈতিক পরিবেশ কিন্তু বদলে গেছে। আর যদি ছাত্র শিবিরের কথা যদি বলি, আমরা তো প্রকাশ্য রাজনৈতিক সংগঠন, এবং প্রকাশ্য রাজনৈতিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম চলবে, উন্মুক্ত কর্মকাণ্ড পরিচালনা করবে। কারণ আপনি যখন আত্মগোপনে রাজনীতি করবেন, ছদ্মবেশে রাজনীতি করবেন, এটি কিন্তু অনেক সময় এটি
সঠিক বিষয়টি জানতে পারা, এটি কিন্তু অনেক সময় সম্ভবপর হয়ে উঠবে না। কারণ এবং এটি শুধুমাত্র আমাদের জন্য চ্যালেঞ্জ সেটি নয়, এটি তো বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ সেটির জন্য চ্যালেঞ্জ। কেউ যদি নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তো তার চূড়ান্ত লক্ষ্য কি সেটি তো বাংলাদেশের মানুষের সামনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে, সচেতন সমাজের সামনে সেটি অবগত অবশ্যই রয়েছে। এই সংগঠনটি যখন এই আত্মগোপনের রাজনীতি করেছে, ছদ্মবেশে রাজনীতি করেছে, ছাত্রলীগে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনে থেকেছে, ছাত্রলীগের মিছিলে কখনোই আসলে বরং আরো হয়তো জোরে স্লোগান দিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের দেখলে হয়তো তারা তারা সেই সেভাবে নিজেদেরকে প্রকাশিত করার চেষ্টা করেছে যাতে করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়। তো এই কৌশলটি তারা গ্রহণ করেছে এবং এই জায়গায় তো অবশ্যই আমাদের স্ক্রিনিং নিয়ে দুর্বলতা ছিল, যে সুযোগটি তারা গ্রহণ করেছে। আর আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা তো প্রকাশ্য উন্মুক্ত ছাত্র সংগঠন, আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের নিয়েই তো আমরা কর্মকাণ্ড পরিচালনা করি। আমাদের একটা আদর্শিক অঙ্গীকার থাকে, একটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা, সংগঠিত হওয়া, এটির মাধ্যমেই সমাজে রাজনীতিতে কন্ট্রিবিউট করা, সেটি তো আমাদের লক্ষ্য থাকে। তো যখন এই ধরনের কার্যক্রমের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে, তো স্বাভাবিকভাবে আমাদের কিছু সুযোগ তারা গ্রহণ করেছে, ছদ্মবেশের রাজনীতি ধারণ করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং অন্যান্য যাদের নাম আপনি বললেন, আসিফ, নাহিদ সহ, বিশেষ করে তারা তো এই প্রথম দিকে তারা অন্য রাজনৈতিক সংগঠন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে, ছাত্র অধিকার পরিষদ থেকে তারা কিন্তু নির্বাচনও করেছে। আজকে যারা এনসিপিতে, এই কিংস পার্টি, সরকারের পৃষ্ঠপোষকতা গড়ে ওঠা পার্টিতে যারা এসেছে, সবাই কিন্তু এই ধরনের সংগঠনগুলো করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু তারা ক্যাম্পেইনিং করেছে, কর্মকাণ্ড পরিচালনা করেছে, আমরা তাদেরকে চিনি, জানি। এবং তারা খুব কম সংখ্যক ভোট পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের খুব কম সংখ্যক। আজকে যারা দোর্দণ্ড প্রতাপে দেখাচ্ছে, তারা কিন্তু খুব কম সংখ্যক ভোট পেয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিপুল ভোটে তাদের বিজয়ী হয়ে এসেছে। তো নতুন রাজনৈতিক সংগঠন কেউ যদি করে, তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। বিরোধাত্মক রাজনীতি কাউকে, সেটি তো আমাদের দায়িত্ব না। আমরা হচ্ছে আমাদের কর্মকাণ্ডটি পরিচালনা করা, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে এই জবরদখলের রাজনীতি, সরকার পতনের রাজনীতি, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রাজনীতিকে বাদ দিয়ে এক ধরনের সন্ত্রাস সহিংসতা রাজনীতির একটি বৈশিষ্ট্য বাংলাদেশের রাজনৈতিক দলের একাংশ এটি করে থাকে এবং সেই সুযোগটি তারা গ্রহণ করেছে। যে কারণে আমরা অবশ্যই জুলাই আগস্ট এই প্রতারণা ষড়যন্ত্রের সময়টুকু আমাদের একই সঙ্গে অভিজ্ঞতা, একই সঙ্গে আমাদেরকে শিক্ষা, যেটি ভবিষ্যতে আমাদের আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করবে, আরো শক্তিশালী করার চেষ্টা করবে, ভবিষ্যতে আরো ইতিবাচক, আরো সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ব্যক্তিগত প্রসঙ্গ টেনে শেষ করি যে আপনি নিজেও খুব ব্যক্তিগত ক্ষতির মধ্য দিয়েও গেছেন, যে আপনাকে সমবেদনা জানাই, আপনার বাবা মারা গেছেন, কিন্তু আপনি নির্বাসিত অবস্থা থেকে বাড়ি যেয়ে বাবাকে দেখতে পারেননি, মার পাশে দাঁড়াতে পারেননি। এই যে এই ভবিষ্যৎ বলছেন, কি ভবিষ্যৎ দেখেন? এই নির্বাসন, এই জীবন আত্মগোপন কতদিন এটা লম্বা হতে পারে? দেখুন, ছাত্রলীগের আমরা হয়তো এই রাজনৈতিক বাস্তবতার কারণে আমরা হয়তো প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করছি না, কিন্তু আমাদের ছাত্রলীগ তো আর আত্মগোপনে নেই। আমরা হয়তো সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি, ছাত্রলীগ আত্মগোপনে নেই। ছাত্রলীগ তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং ব্যক্তিগত ক্ষতি সেটি আমার কাছে বড় বিষয় নয়। গোটা বাংলাদেশেই ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা করে, সবার একটি করে বেদনার গল্প আছে, সবার একটা করে কষ্টের গল্প আছে, সবার সীমাহীন যন্ত্রণার গল্প আছে। আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, বাবা মারা গেছে অনেকের, শুধু আমার নয়, অনেকের মারা গেছে, জানাজায় সামিল হওয়ার সুযোগ পায়নি। মা হয়তো মৃত্যু পথযাত্রী, শেষ মুহূর্তে মায়ের মুখ দেখার সুযোগ ছাত্রলীগের নেতাকর্মীদের হয়নি। হয়তো গ্রামের, গঞ্জের, মফস্বলের, হয়তো কৃষকের, শ্রমিকের, সাধারণ চাকরিজীবীর সন্তান ছাত্রলীগের রাজনীতি করেছে, মেডিকেলে পড়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, হুট করে জেনেছে তার সার্টিফিকেটটি বাতিল করা হয়েছে। তো এবং আমাদের হারানোরই বা কি আছে, যখন আমরা তো সবই হারিয়েছি, যখন ধানমন্ডি 32 নম্বর, যেটি তো আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো বিষয় নয়, যেটি আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঠিকানা, যেটি আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর, সেটিকে তারা গুড়িয়ে দিয়েছে। আমাদের স্বাধীনতার যে সংগ্রামের ঐতিহ্যগুলো, অঙ্গীকারগুলো, প্রতীকগুলো, সেগুলোকে তারা ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুদ্ধাপরাধীদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতিকে বিপ্লবের নাম করে এক ধরনের আইনগতভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসীরা আজকে সবক দিচ্ছে স্থিতিশীলতা, যারা সহিংসতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে তারা আজকে সবক দিচ্ছে শান্তিপূর্ণ রাজনীতির। যারা এই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে তারা আজকে বাংলাদেশকে নির্বাচনের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। যারা বিচার বিভাগকে ব্যবহার করছে নগ্নভাবে, তারা আজকে আমাদেরকে আইন আদালতের সম্পর্কে শিক্ষা দিচ্ছে।
তো এটি আমরা মনে করি যে এটি আমাদের একটি এই সংকটটি শুধুমাত্র আমাদের দলের সংকট, সংগঠনের সংকট কিংবা আমার সংকট, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে গোটা বাংলাদেশের অস্তিত্ব একটি চ্যালেঞ্জের মুখে, আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎই চ্যালেঞ্জের মুখে। আমরা রাজনীতি করি, আমরা সুস্পষ্ট করি বলে আমরা ক্ষমতায় থাকতেও পারি, ক্ষমতায় নাও থাকতে পারি, এবং তাতে আমাদের কিছুই যায় আসে না। আমরা রাজনীতি করি, জনকল্যাণের জন্য কাজ করব, সংগঠিত হব, সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে, তারা কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে ক্ষমতায় আছে? তারা কি গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্মাণ করছে? তারা কি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে, নাকি গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে নিজেদের ব্যক্তিগত ফায়দা লোটার জন্য? বাংলাদেশে এক ধরনের আইনহীন রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করা হয়েছে। বাংলাদেশে এক ধরনের মৌলবাদী অভ্যুত্থান প্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলাদেশে এক ধরনের ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে, যেখানে প্রত্যেকটি নাগরিক শঙ্কিত যে তার অধিকার থাকবে কিনা। বাংলাদেশে আজকে কথা বলার স্বাধীনতা নেই, আপনার একমাত্র স্বাধীনতা হচ্ছে সরকারকে সমর্থন করার স্বাধীনতা। তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের যে সংগ্রামটি রয়েছে, সেই সংগ্রামটি আমাদের মুখ্য। বেদনা অবশ্যই আমাদেরকে সংহত করে, বেদনা আমাদেরকে শক্তি দেয়, বেদনা আমাদেরকে লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়, স্মৃতি আমাদেরকে আমাদের অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়ার সম্পর্কে দীক্ষা দেয়। তো এগুলো থেকেই শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভিত্তিক বাংলাদেশের জন্য আমরা কাজ করব, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত আমরা করব, এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় যেন আমরা নিয়ে আসতে পারি। পুলিশকে যারা হত্যাকাণ্ড করেছে বিচারিক প্রক্রিয়ার আওতায় যেন আমরা নিয়ে আসতে পারি। সহিংসতা যারা করেছে তাদের সবাইকে যেন বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে পারি। এই ন্যায়ের সংগ্রামটি আমরা এগিয়ে রাখবো। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে এক ধরনের ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে বলে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসলে, ছাত্রলীগ ফিরে আসলে এটা করবে সেটা করবে। আমি তাদেরকে শুধু এটুকু মনে করি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৭৫ সালের ১৫ আগস্টে নির্মম ভাবে। আরেকজন মেয়ে তার বাবার মৃত্যুতে যেরকম করে বিচার হতো, বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু বাংলাদেশে সেভাবেই হয়েছে। কোন ধরনের এক ধরনের স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা বিচার নিশ্চিত করেছেন, আইনের শাসনকে স্থান দিয়েছেন, মানুষের অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তো এটাই তো সবচেয়ে বড় নমুনা। নিজের ব্যক্তিগত বেদনাকে পাশ কাটিয়ে দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে তিনি বড় করে প্রমাণ করেছেন। আজকে বলা হচ্ছে প্রোফাইল পিকচার যারা লাল করেছে তাদেরকে আওয়ামী লীগের, ছাত্রলীগের বিপরীতে প্রতিস্থাপিত করার চেষ্টা করেছে। যারা লাল সবুজ প্রোফাইল করেছে তাদের নিয়ে আমরা আগামী দিনের লাল সবুজের বাংলাদেশ গড়ে তুলবো। এবং আমরা মনে করি যে আমাদেরকে সমর্থন করারও মানুষের অধিকার আছে, আমাদেরকে প্রত্যাখ্যান করার অধিকার মানুষের রয়েছে, সেটি ভোটের মাধ্যমে, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু মানুষের প্রতিবাদ করার অধিকার রয়েছে, মানুষের ভিন্ন মত প্রকাশ করার অধিকার রয়েছে। আমরা ভবিষ্যতে যারা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার মর্যাদা যেন সুরক্ষিত হয়, সেই কাজটি আমরা করব। এবং যারা এই আন্দোলন চলাকালীন সময় কোটা সংস্কারের দাবিতে, গণতন্ত্রের দাবিতে যারা কাজ করেছে, আমাদের পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, তারাও আমাদের লড়াইয়ের শক্তি, তারাও আমাদের সংগ্রামের শক্তি বলে আমরা মনে করি, এবং আমরা বিশ্বাস করি এই সংগ্রামে আমরা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই।